শুধু দর্শক, পাওয়ার টক শো অনুষ্ঠানে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। আমি সানাউল হক। আপনারা জানেন যে আমরা এই অনুষ্ঠানে একটি বিষয় নিয়ে আলোচনা করি এবং আজকে আমাদের আলোচনার বিষয় বাংলাদেশের পর্যটন খাত এবং সম্ভাবনার দিকগুলো। আমরা আলোচনার জন্য আজকে দুজন অতিথিকে আমাদের স্টুডিওতে এনেছি। আপনাদের সাথে প্রথমেই তাদের পরিচয় করে দিই। আমাদের সাথে স্টুডিওতে আজকে যোগ দিয়েছেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সম্মানিত চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফোরকান আহমেদ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আমাদের স্টুডিওতে আরো উপস্থিত আছেন ট্যুরিজম অপারেটরস অ্যাসোসিয়েশন, যেটি টোয়াবের পরিচালক তৌফিক রহমান। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আমরা এই অনুষ্ঠানে যেটি করি যে একটি বিষয় নিয়ে আলোচনা করি এবং চেষ্টা করি বাংলাদেশের সেই বিষয়টির সম্ভাবনাগুলো তুলে ধরার, এবং আজকেও আমরা তাই করব। আমরা আজকে পর্যটন খাতে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব এবং এবছরে সরকার এই বছরটিকে পর্যটন বর্ষ হিসেবে ঘোষণা করেছে এবং আগামী 3 বছর মেয়াদী অনেকগুলো পরিকল্পনা সরকারের রয়েছে এবং এই পরিকল্পনাগুলো ধরেও আমরা কথা বলবো এবং বাংলাদেশের পর্যটন খাতের সমস্যার সম্ভাবনাগুলো। তো আমি শুরু করব কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সম্মানিত চেয়ারম্যান। বাংলাদেশের পর্যটন মানে এখনো অনেকখানি কক্সবাজার কেন্দ্রিক পর্যটন, এবং কক্সবাজারের যে পর্যটন সম্ভাবনা এবং পর্যটনের যে সুযোগ সুবিধা এখন পর্যন্ত যতটুকু হয়েছে তার আলোকে কক্সবাজার বাংলাদেশকে এখন পর্যন্ত রিপ্রেজেন্ট করছে। তো বাংলাদেশের পর্যটন যে সম্ভাবনা, সেই সম্ভাবনাটি আপনি যদি প্রথমে আমাদেরকে জানান কিভাবে। আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আজকে আমাকে স্টুডিওতে আমন্ত্রণ জানানোর জন্য। আপনারা হয়তো জানেন যে গত 27শে আগস্ট কক্সবাজার 17ই আগস্ট কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসাবে আমি দায়িত্ব গ্রহণ করেছি। এর আগ পর্যন্ত কক্সবাজার জেলা প্রশাসক মহোদয় এই দায়িত্ব উনি সভাপতি হিসাবে অতিরিক্ত দায়িত্ব হিসাবে পালন করতেন। আপনি যে বিষয়টি বলেছেন সেই বিষয়টি আমি মনে করি কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের গেজেটে যেটা আমাকে দায়িত্ব দেয়া হয়েছে সেই দায়িত্বের মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাথমিক দায়িত্ব। তবে এটা করতে গেলে আমার যেগুলো প্রয়োজন সেটার জন্য আমাদের প্রথমেই একটা পুরা কক্সবাজারকে নিয়ে একটা মাস্টার প্ল্যান আমাদের তৈরি করতে হবে। সেই মাস্টার প্ল্যানকে ধরে আমাদেরকে আবার স্ট্রাকচারাল প্ল্যান এবং ডিটেইল এরিয়া প্ল্যানের মধ্যে যেতে হবে। বর্তমানে 2011 সালে একটা মাস্টার প্ল্যান করা হয়েছিল, যেটা আরবান ডেভেলপমেন্ট ডাইরেক্টরেট করেছিলেন, কিন্তু এটা সম্পূর্ণভাবে যেভাবে করে বাস্তবায়িত হওয়ার কথা সেটা কিন্তু হয়নি। তো আমি আমার দায়িত্বের মধ্যে এখন প্রথম এই মাস্টার প্ল্যানটাকে যদি আমি করতে পারি তাহলে আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্বটা আমি কিন্তু পুরোপুরি পালন করতে সক্ষম হব। যদিও এটা সময়ের ব্যাপার। কক্সবাজার একটা পৃথিবীতে দীর্ঘতম একটা সৈকতের এলাকা, এরকম সুন্দর একটা জায়গা কিন্তু পৃথিবীর আর কোথাও নাই। কক্সবাজারের মানুষ কিন্তু অত্যন্ত ভালো এবং তাদের মনও কিন্তু এই সমুদ্রের মতো বিশাল। আমি মনে করি এই কক্সবাজারকে এই পর্যটন এলাকা হিসাবে যদি আমরা মানুষের কাছে প্রকাশ করতে পারি, প্রচার করতে পারি, এবং মানুষকে যদি এটা বর্তমানে যে ডিজিটাল আমাদের বাংলাদেশ, এই ডিজিটাল বাংলাদেশকে আমরা যদি পৃথিবীর কাছে দেখাতে পারি তাহলে কিন্তু আমরা কক্সবাজারে জায়গা দিয়ে খোলায় উঠতে পারবো না। আমি আসতে চাই তৌফিক রহমান আপনার কাছে, যে আমরা এবছরকে সরকারিভাবে জাতীয় পর্যটন দিবস করা হয়েছে এবং এর আলোকে আগামী 3 বছর ধরে অনেকগুলো কর্মসূচি নেওয়া হয়েছে এবং এই পর্যটন বছরের একটি স্লোগান রয়েছে যে সবার জন্য পর্যটন, এরকম একটি স্লোগান রয়েছে এবং শুধু বিদেশি পর্যটক আকৃষ্ট করা নয়, দেশি পর্যটকদেরকেও আকৃষ্ট করতে হবে। একসময় আমাদের স্লোগান ছিল দেশের মানুষকে দেশ দেখান, এরকম একটি স্লোগান নিয়েও আপনারা কাজ করেছিলেন। তো
পর্যটনের যে সম্ভাবনা, সেই সম্ভাবনাটিকে যদি আপনি প্রথমে আমাদের কাছে তুলে ধরেন, যে বাংলাদেশের পর্যটন সম্ভাবনা, উনি কক্সবাজারের কথা বললেন, কক্সবাজার ছাড়াও বাংলাদেশের পুরো বাংলাদেশ জুড়ে যে সম্ভাবনা, সেই সম্ভাবনার কথাটি যদি আপনি আমাদের একটু জানান। জি, থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে পর্যটনে বাংলাদেশের সম্ভাবনার কোনো শেষ নাই। আমার 23 বছর চলছে পর্যটন শিল্প নিয়ে। গত 23 বছর ধরে পর্যটন শিল্প নিয়ে মাঠ পর্যায়ে এবং বিদেশে কিছু লেখাপড়া করারও সুযোগ হয়েছে। সেই বিবেচনায় আমি দেখতে পাই যে বাংলাদেশে এমন কিছু পর্যটন স্থাপনা রয়েছে যেগুলোকে নিয়ে আমরা আন্তর্জাতিকভাবে গর্ব করতে পারি। একটার কথা উনি বললেন, কক্সবাজারকে আমরা বলি দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, আনব্রোকেন সি বিচ। মানে সি বিচ হয়তো অনেক জায়গায় আছে, কিন্তু সেটা হলো 120 কিলোমিটার লম্বা দীর্ঘ বালুকাময় সৈকত, সেটা পৃথিবীর অনেক জায়গায় নেই। তারপর ধরেন আজকে যদি সুন্দরবনের কথা আমরা বলি, দ্য লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, 10,000 স্কোয়ার কিলোমিটার সুন্দরবনের টোটাল আয়তন, এর ভেতরে 6,017, মানে অলমোস্ট 63% এরিয়া বিলংস টু বাংলাদেশ, আর বাকি 37% এরিয়া বিলংস টু ইন্ডিয়ান পার্ট অফ ওয়েস্ট বেঙ্গল। কিন্তু বাংলাদেশের পার্টি হচ্ছে সুন্দরবনের আসলটা পড়েছে। আমি যদি আর্কিওলজি, হেরিটেজ এবং কালচার নিয়ে আপনাকে কথা বলি, আমাদের যে নওগাঁ জেলা অবস্থিত যে পাহাড়পুর বুদ্ধিস্ট মনাস্ট্রি, এটাকে এই মুহূর্তে বলা হচ্ছে দ্য সিঙ্গেল লার্জেস্ট বুদ্ধিস্ট মনাস্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। 7ম শতকের 775 খ্রিস্টাব্দে এটা তৈরি, এবং ইন্দোনেশিয়াতে আমাদের এই পাহাড়পুরকে ডুপ্লিকেট করে আরেকটা মন্দির আছে, এটার নাম হচ্ছে বড়বুদুর। সেটাও পাহাড়পুরের থেকে 50 বছর পরে তৈরি হয়েছে, এবং সেটার আয়তন কক্সবাজারের অর্ধেক, এই পাহাড়পুরের অর্ধেকের সমান। আমাদের যে কাপ্তাই লেক আছে সেটাকে বলা হচ্ছে এই মুহূর্তে দ্য লার্জেস্ট ম্যানমেড লেক ইন এশিয়া, প্রায় 600 স্কোয়ার কিলোমিটারের একটা বিশাল একটা এলাকা। আমাদের বাংলাদেশে অফিসিয়ালি 250টা নদীর কথা উল্লেখ আছে। আমাদের বাংলাদেশে এই যে ব্রহ্মপুত্র, যেটা বাংলাদেশে ঢুকে যমুনা হয়ে গেল, যেটা গঙ্গা, যেটা বাংলাদেশে ঢুকে পদ্মা হয়ে গেল, যেটা এসে মেঘনা অববাহিকায় মিলল, সেই মেঘনা অববাহিকার এই জায়গাটাকে বলা হচ্ছে দ্য থার্ড লার্জেস্ট রিভার ইন দ্য ওয়ার্ল্ড আফটার অ্যামাজন এন্ড কঙ্গো। ফলে আপনি যদি সৌন্দর্যের দিক দিয়ে বলেন, আমি যদি প্রোডাক্ট ওয়াইজ বলি, ধরেন বিচের কথা উনি বললেন, আর্কিওলজি, হেরিটেজ, কালচার, ফেয়ার অ্যান্ড ফেস্টিভ্যালস, ওয়াইল্ড লাইফ, রিভার্স, এথনিক মাইনরিটিজ। আমাদের এখানে যে প্রায় 43টা বিভিন্ন এই যে নৃতাত্ত্বিক গোষ্ঠী যারা আছে তারা বসবাস করছে আমাদের যে টোটাল হিল ট্রেক্স এরিয়াটা। ফলে ওয়ার্ল্ডের সব জায়গাটায় যদি আমরা প্রোডাক্ট বিবেচনা করি, ট্যুরিজম প্রোডাক্ট, সেটা প্রত্যেকটা বাংলাদেশে, মানে একটা ছোট দেশ কিন্তু প্রত্যেকটার সমাবেশ আমরা বাংলাদেশে দেখতে পাই। ফলে আমি বলবো যে আমাদের অভিজ্ঞতা যেটা বলে যে বাংলাদেশে ট্যুরিজম প্রোডাক্টের কোনো শেষ নাই। আর সবচেয়ে যে স্ট্রংগেস্ট ট্যুরিজম প্রোডাক্ট আমাদের এখানে, আমরা একটু দেশীয় পর্যটনের সাথে অবশ্যই জড়িত, কিন্তু আমরা একটু বিদেশি পর্যটকদের নিয়েও কাজ করি। সেই বিবেচনা আমরা দেখেছি যে বিদেশের এসে যেটা সবচেয়ে বেশি পছন্দ করে সেটা হচ্ছে আমাদের দেশের মানুষ, আমাদের দেশের কালারফুল মানুষ, দ্য স্মাইলিং পিপল অফ বাংলাদেশ, দ্য হসপিটেবল পিপল অফ বাংলাদেশ। এখনো বাংলাদেশের যখন আমরা ঢাকার বাইরে প্রত্যন্ত অঞ্চলে যাই, সেখানে যে গ্রামের সাধারণ মানুষ, তাদের যে আতিথেয়তা, তাদের যে কথাবার্তা বলার, মানে ওরা বুঝতে পারে যে গ্রামের মানুষটা হয়তো ঠিকভাবে ইংরেজিও বলতে পারছে না, কিন্তু তার সে কি আন্তরিকতা, সে তাদের ঘরে নিয়ে যাওয়া। আমি এমনও দেখেছি যে ঘরের পাশ দিয়ে গেলে তারা ঘরের মধ্যে বসিয়ে মুয়া, মুড়ি, চা, কফি, যার যে যেটা পারে, ডাব, সবকিছু মানে খাওয়াতে চায়। তার মানে হলো যে একটা দেশে ট্যুরিজমের প্রোডাক্টের সবচেয়ে বড় স্ট্রেংথ হচ্ছে সেই দেশের মানুষ। ফলে মানুষ যদি হসপিটেবল হয়, মানুষ যদি স্মাইলিং হয়, মানুষ যদি পর্যটকদের সহযোগিতা করতে চায় এবং যদি অনেস্ট যদি হয়, সেই দেশ আসলে ট্যুরিজম অনেক দূর এগিয়ে যায়। তো সেই বিবেচনা আমরা দেখি যে পৃথিবীতে এখন যে সমস্ত মানে ট্যুরিস্টরা পৃথিবীর বিভিন্ন জায়গায় চলাচল করছে, আমাদের একটা স্ট্যাটিস্টিক্স আছে, সেটা হলো WTTC স্ট্যাটিস্টিক্স, ওয়ার্ল্ড ট্রাভেল এন্ড ট্যুরিজম কাউন্সিল, যেটা যুক্তরাজ্য ভিত্তিক একটা অর্গানাইজেশন। তারা বলছে যে 2017, 18, 19, 20 পর্যন্ত এশিয়া রিজনে সবচেয়ে বেশি ট্যুরিস্টের আগমন ঘটবে, এবং সেটার একটা বড় অংশ আসবে হচ্ছে অলমোস্ট ধরেন 25 থেকে 30% ট্যুরিস্ট আসবে হচ্ছে আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে। এখন ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের কথা যদি আমি বিবেচনা করি, দেখবেন যে ওখানে সমস্ত দেশগুলি, ইভেন সার্কের যে দেশগুলি আছে, সেখানে আফগানিস্তান এবং ভুটান বাদ দিয়ে সমস্ত দেশ কিন্তু পর্যটন আমাদের চেয়ে অনেক এগিয়ে গেছে। এখন পর্যটকরা সবসময় এসে একটা নতুন ডেস্টিনেশন খুঁজে, নতুন কিছু তারা দেখতে চায়। বাংলাদেশ আমরা গত 2-3 বছর ধরে যে অস্তিত্বটা টের পাই, যে বাংলাদেশে নতুন ডেস্টিনেশন হিসেবে তৈরি হচ্ছে এবং তৈরি হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। যেহেতু পর্যটকরা নতুন নতুন জায়গায় যেতে চায়, বাংলাদেশটা অনেকাংশে কিন্তু তাদের কাছে অচেনা।
আপনি বলছিলেন যে বাংলাদেশের সম্ভাবনার যে দিকগুলোর কথা আপনি বললেন, যেমন প্রাকৃতিক সৌন্দর্য বলেন, প্রত্নতাত্ত্বিক নিদর্শন বলেন, কিংবা ঐতিহ্য, মেলা, কিংবা উৎসব, কিংবা আপনি যেটা সত্যিকারের আন্তরিকতা, মানুষের আন্তরিকতার কথা বললেন, এই বিষয়গুলো তো অনেক দিন ধরেই বাংলাদেশে আছে, কিন্তু আমরা কেন বাংলাদেশকে ঠিক সেভাবে উপস্থাপন করতে পারছি না? এবং আমাদের এখনকার যদি পরিস্থিতিটা আপনি একটু বলেন, যে আমাদের আসলে পর্যটকের সংখ্যা কিংবা পর্যটন শিল্প থেকে আমাদের যে আয়, সেটি এত কম কেন? আচ্ছা, শুরুটা করি একটু নেগেটিভ দিয়ে। সেটা হচ্ছে, যদিও সরকারি কর্মকর্তা আমার পাশে আছেন, তারপরে আমি আমার অভিজ্ঞতায় বলছি যে আমরা যেটা আমি ওনার সাথে অ্যাড করে দিই। জি, কক্সবাজারের সাথে উনি তো অন্যান্য জায়গাগুলোর কথা বললেন। কক্সবাজারে আপনি যদি সেন্ট মার্টিন দ্বীপের কথা চিন্তা করেন, অথবা সোনাদিয়ার কথা চিন্তা করেন, মহেশখালীর কথা চিন্তা করেন, এবং কক্সবাজার এবং টেকনাফের মাঝামাঝি যে এই লংগেস্ট সি বিচ যে আছে, এগুলোর কথা চিন্তা করেন, আমরা কিন্তু ফরেনারদেরকে এটা যদি উপস্থাপন করতে পারতাম, ওদেরকে যদি এখানে আনতে পারতাম, মানে আকৃষ্ট করে এখানে আমি তাদেরকে দেওয়ার মতো কিন্তু এখনো কক্সবাজারের সত্যিকার অর্থে কিছু নাই। এগুলো করতে হবে আমাদেরকে। কি করতে হবে, এই প্রসঙ্গগুলো আমরা আলোচনা করব, কিন্তু এখনকার সিচুয়েশনটা কি? আমি যদি একটু ওনার কাছে আমি শুরুটা করি এভাবে যে আমাদের বিবেচনায় কিংবা আমাদের অভিজ্ঞতায় স্বাধীনতার পর থেকে যতগুলি সরকার রাষ্ট্র ক্ষমতায় এসেছে, তাদের কারোরই প্রায়োরিটি লিস্টে ট্যুরিজম কখনোই ছিল না। আপনি যদি ইতিহাস দেখেন, আমাদের কিন্তু এই 2010 সালে, আপনাকে আরেকটা ছোট্ট স্ট্যাটিস্টিক্স দেই, 1992 সালে পর্যটন নীতিমালা পর্যটন মন্ত্রণালয়ে করেছে 92 সালে। সেই পর্যটন নীতিমালা অনুযায়ী এটার একটা হাইয়েস্ট বডি আছে, এটার নাম হচ্ছে ন্যাশনাল ট্যুরিজম কাউন্সিল, যেটা হেডেড বাই দ্য অনারেবল প্রাইম মিনিস্টার অথবা হেড অফ দ্য স্টেট। 92 এর পরে 2010 সালে এটা আবার সংশোধিত আকারে এই নীতিমালাটা প্রকাশিত হয়েছে। 92 সাল থেকে নিয়ে একটা সরকারের আমলে এটা হয়েছে। 9 বছর পরে 2001 সালে সর্বপ্রথম আরেকটা সরকারের আমলে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ন্যাশনাল ট্যুরিজম কাউন্সিলের প্রথম মিটিং হয়েছে। 2010 সালে আরো 9 বছর পরে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে দ্বিতীয় ন্যাশনাল ট্যুরিজম কাউন্সিলের মিটিংটা হয়েছে। সুতরাং আমি বলি যে ইনশাআল্লাহ 2019 সালে তৃতীয় মিটিংটা হওয়ার কথা। তার মানে আপনি বুঝতে পারেন যে ট্যুরিজমটা আসলে কোন সরকারের প্রায়োরিটি লিস্টে নাই, এবং এটার পিছনে হয়তো বেশ কিছু যৌক্তিক কারণও আছে। বাংলাদেশের মতো দেশে হয়তো খাদ্য নিরাপত্তা আমার প্রায়োরিটি, সিকিউরিটি আমার প্রায়োরিটি, শিক্ষা আমার প্রায়োরিটি, সবকিছু আছে, কিন্তু তারপরেও পর্যটন এবং পর্যটনের মাধ্যমে যে একটা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা যায়, পর্যটন হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় কর্মসংস্থান শিল্প। এখন বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে সবসময় বিবেচনা করলে হবে না, পৃথিবীতে কি ঘটছে, আমার আশেপাশের কম্পিটিটর যারা আছে তারা কি করছে, সেটা হলো আমার বিবেচ্য বিষয়। ফলে আমরা দেখেছি 2010 সালে এসেই এই সরকারের আমলেই কিন্তু পর্যটনের একটা ব্যাপক পরিবর্তন হয়েছে। 2010 সালে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড গঠিত হয়েছে, যেটা আমাদের প্রাইভেট সেক্টরের একটা অন্যতম দাবি ছিল যে প্রাইভেট এবং পাবলিক পার্টনারশিপের একটা প্ল্যাটফর্ম আমার দরকার, যেখানে দাঁড়িয়ে আমরা প্রাইভেট সেক্টরের লোকরা তাদের কথা বলতে পারি। সেটা কিন্তু 2010 সালে কিন্তু এই সরকার আমলে হয়েছে। আমি সেজন্য সরকারকে ধন্যবাদ জানাই। যদিও ট্যুরিজম বোর্ড যেভাবে প্রতিষ্ঠিত হওয়ার কথা ছিল সেইভাবে হয়নি, কিন্তু তারপরে আমাদের বেসরকারি প্রতিনিধিত্ব ওখানে রয়েছে। কিন্তু সমস্যাটা হচ্ছে যে কথাটা আপনাকে বললাম, যে প্রতি বছর দেখবেন যে বাজেটে, আপনি যদি গত 10 বছরের বাজেট নিয়ে আপনি যদি আলোচনা করেন যে পর্যটন খাতে বাজেট বরাদ্দ কতটুকু, আপনি কিন্তু প্রতিবার হতাশ হবেন। কোনোবারই কিন্তু পর্যটন খাতে বাজেট উল্লেখযোগ্য পরিমাণ কিছু না। এই বছরও 2016 সালে 2015 সালে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন হলে একটা আমাদের বুদ্ধিস্ট কনফারেন্স হয়েছিল, সেখানে ঘোষণা দিয়েছিলেন যে 2016কে পর্যটন বর্ষ হিসেবে ঘোষণা করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী যে ঘোষণাটা দেন, আমরা তো স্বাভাবিকভাবে ধরে নেব যে এটাই সবচেয়ে দ্রুত বাস্তবায়িত হওয়ার কথা, কিন্তু ভেতরের খবর হচ্ছে যে পরিমাণ বাজেট বরাদ্দ দরকার এই দিবসটা পালন করার জন্য, তার হয়তো 1/4 কিন্তু ট্যুরিজম বোর্ড কিংবা এই মন্ত্রণালয় পায়নি। ঠিক আছে, তার মানে ঘুরে ফিরে কোন একটা জায়গায় একটা মিসিং লিঙ্ক আছে। মানে পর্যটন বলতেই আমাদের অনেকেরই এখন পর্যন্ত ধারণা আছে যে পর্যটন মানেই হলো আলো ঝলমলে কোন একটা জিনিস, পর্যটন মানেই হলো ব্যাংকক, পর্যটন মানেই হচ্ছে ব্যাংককের রাতের স্বপ্নীল সেই ডিস্কো, বার, ক্যাবারে, হোয়াটএভার যা যা আছে এই জিনিস। সুতরাং পর্যটন মানেই এখানে
ক্লাব লাগবে, নাইট ক্লাব লাগবে, এখানে বার লাগবে, এখানে উন্মুক্ত ড্রিঙ্ক করবে সবাই, এখানে একটা ধর্মীয় একটা সমস্যা হবে, ব্লা ব্লা অনেক কিছু হয়। কিন্তু আমরা ভুলে যাই আমার পাশের দেশ মালয়েশিয়ার কথা, যেটা মুসলিম প্রধান দেশ। ভুলে যাই ইন্দোনেশিয়ার কথা, যেটা সবচেয়ে বড় পৃথিবীর মুসলিম প্রধান দেশ। ভুলে যাই মালদ্বীপসের কথা, যাদের মূল আয়ের 90% বেশি আসে হচ্ছে পর্যটন শিল্প থেকে। তার মানে হচ্ছে যে কিছু কিছু কনস্ট্রেইন আছে, এটা একটা আমাদের তো বোঝার একটা সমস্যা আছে। আবার অনেক সময় হয় কি কিছু কিছু লোকজন ইচ্ছে করেই পর্যটনের সাথে ধর্মের একটা সংশ্লিষ্টতা টানার চেষ্টা করে, যেটা একদম ভুল একটা তথ্য। আমরা পর্যটন খাতের এই সম্ভাবনা এবং এই সমস্যাগুলো নিয়ে আবারও আলোচনায় আসবো, তবে একটা ছোট বিরতি নিতে হবে। বিরতির পরেই আমরা ফিরে আসছি আবার। দর্শক, আমরা এখন একটি বিরতি দিয়ে যাচ্ছি। বিরতি থেকে ফিরে এসে আবারও কথা হবে আমাদের সম্মানিত অতিথিদের সাথে। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন।